ফরেন মিনিস্ট্রি থেকে আমাকে একটা চিঠি দেওয়া হলো। চিঠিটার মধ্যে ছিল যে আমি রাষ্ট্রীয় কাজে ভীষণ ব্যস্ত, সুতরাং আমি এই সেমিনারে অ্যাটেন্ড করতে পারবো না, আমি দুঃখিত। আমার সাথে কোনো পরামর্শ করা হয়নি, আমাকে জানানোও হয়নি। চিঠিটা দেওয়ার পরে আমরা জানলাম যে এরকম একটা দাওয়াত আসছে। দুইবার বিদেশ সফর উনি করতে দেননি আমাকে। একটা ছিল হলো কসোভো, সেখান থেকে রাষ্ট্রপতিকে দাওয়াত দেওয়া হয়েছিল কি নোট পেপার ওখানে একটা অ্যাসেম্বলিতে পড়ার জন্য। দ্বিতীয়টা ছিল হচ্ছে কাতার থেকে। তারপরে কাতারের আমির আমাকে রাষ্ট্রপতিকে দাওয়াত করলো ওখানে একটা সেমিনারে, রাষ্ট্রপতি অ্যাড্রেস করবে সেই সেমিনারে, রাষ্ট্রপতি ছাড়া আর কেউ না। তখন আমার কাছে ফরেন মিনিস্ট্রি থেকে আমাকে একটা চিঠি দেওয়া হলো। চিঠিটা বানায় দেওয়া হলো, তারাই ড্রাফট করে আমার কাছে পাঠায় দিয়েছে, আর ওই দাওয়াত পত্রটাও পাঠায় দিয়েছে। চিঠিটার মধ্যে ছিল যে আমি রাষ্ট্রীয় কাজে ভীষণ ব্যস্ত, সুতরাং আমি এই সেমিনারে অ্যাটেন্ড করতে পারবো না, আমি দুঃখিত। আমার সাথে কোনো পরামর্শ করা হয়নি, আমাকে জানানোও হয়নি। চিঠিটা দেওয়ার পরে আমরা জানলাম যে এরকম একটা দাওয়াত আসছে। ওই দাওয়াতের সাথে ওইটা একটা চিঠি দিয়ে আমার কাছে সই করেন সেক্রেটারি আমাকে আছে, আমি সাইন করে দিই যে আমি যাবো না, রাষ্ট্রের কাজে খুব ব্যস্ত। একটা রাষ্ট্রপতি কি এত বেশি ব্যস্ত থাকে এই সংবিধানের আলোকে? এটা তো অপরাধ। সেই চিঠিটা আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়া আমি এখান থেকে একটা চিঠি লিখছি ফরেন সেক্রেটারি করার পর। ফরেন এটা পরিষ্কার লিখে দিয়েছি, শিষ্টাচার বহির্ভূত ও ভালো শব্দ আছে, শিষ্টাচার বহির্ভূত এই ধরনের পত্র প্রেরণ। খুব শক্ত ভাষায় লিখছি যে এই ধরনের চিঠি দেওয়া এটা শিষ্টাচার বহির্ভূত এবং এই কি দেখি। শুনলেন তো পুরো অডিওটা। বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির অন্দরে এমন এক বিস্ফোরক অধ্যায়ের পর্দা উঠল, যা শুধু একটি ব্যক্তিগত সাক্ষাৎকার নয়, বরং রাষ্ট্রশক্তি, সংবিধান, রাজনীতি ও ক্ষমতার নেপথ্য যুদ্ধের এক খারাপ দলিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কথায় উঠে এলো প্রাসাদবন্দী রাষ্ট্রপতির সেই রোমহর্ষক গল্প, যা আসলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন শাসনকালের রাজনৈতিক চরিত্র, ক্ষমতার লড়াই এবং সাংবিধানিক কাঠামোর প্রতি এক গভীর প্রশ্নচিহ্ন তুলে দেয়। ১.৫ বছর ধরে এক রাষ্ট্রপতির উপর অমানবিক চাপ, রাজনৈতিক বৈঠক, গোপন সমীকরণ, এমনকি অসাংবিধানিক পথে তাকে সরিয়ে অন্য কাউকে বসানোর পরিকল্পনা, এসব কেবল ব্যক্তিগত অভিযোগ নয়, বরং এটি এক রাষ্ট্রীয় সংকটের প্রতিচ্ছবি। রাষ্ট্রপতির বক্তব্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে তা হলো রাষ্ট্রপতির অপসারণের উদ্যোগ কেবল রাজনৈতিক দলের ভেতর সীমাবদ্ধ ছিল না, বরং তা রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামোর ভেতরেও ঢুকে পড়েছিল। এই ঘটনা প্রবাহের সূচনা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপ থেকে। ছাত্র আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে নতুন নয়, কিন্তু এই ক্ষেত্রে তার সরাসরি রাষ্ট্রপতির অপসারণের দাবিতে রূপ নেওয়া এটি নিছক গণতান্ত্রিক প্রতিবাদ ছিল না, বরং রাষ্ট্রের সাংবিধানিক ভারসাম্য নিয়ে এক গভীর রাজনৈতিক সংঘর্ষ। ছাত্রনেতাদের চাপ থেকেই যখন অপসারণের আলোচনা শুরু হয়, তখন তা কেবল রাস্তার আন্দোলন থাকেনি, দ্রুত তা রাজনৈতিক দর কষাকষির টেবিলে পৌঁছে যায়। রাষ্ট্রপতির ভাষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি হয়েছিল, গ্রুপে গ্রুপে বৈঠক চলছিল, আলোচনার নামে গড়ে উঠছিল ক্ষমতার নতুন সমীকরণ। এই বর্ণনা শুনলে মনে হয় রাষ্ট্রপতির পথটি যেন হঠাৎ করেই রাজনৈতিক দরদামের এক চেয়ার হয়ে উঠেছিল। সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেলেই বসানো যাবে অন্য যে কোনো কাউকে। সংবিধান, আইন, প্রক্রিয়া সবকিছু যেন তখন ক্ষমতার রাজনীতির কাছে গৌণ হয়ে গিয়েছিল। সবচেয়ে বিস্ফোরক অভিযোগ ছিল অপসারণের উদ্যোগের নেপথ্যে যারা সক্রিয় ছিল তারা প্রথমে জামাতের কাছে যায়, তারপর বিএনপি এবং তাদের জোটভুক্ত দলগুলোর সঙ্গে যোগাযোগ করে। এই বর্ণনা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার এক খারাপ চিত্র তুলে ধরে, কারণ এখানে স্পষ্ট বোঝা যায় যে রাষ্ট্রপতির অপসারণকে কেন্দ্র করে আদর্শ নয়, বরং জোট সমীকরণই হয়ে উঠেছিল মূল অস্ত্র। এই প্রেক্ষাপটে বিএনপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। রাষ্ট্রপতির বক্তব্য অনুযায়ী বিএনপি শেষ পর্যন্ত অসাংবিধানিক অপসারণের পক্ষে অবস্থান নেয়নি। বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে তাদের এই অবস্থান পুরো প্রক্রিয়াকে থামিয়ে দেয়। এর অর্থ বাংলাদেশের রাজনীতিতে এখন এমন অনেক কিছু
চেক অ্যান্ড ব্যালেন্স আছে, যা সম্পূর্ণভাবে ভেঙে পড়েনি। কিন্তু এখানেই শেষ নয়। রাজনৈতিক উদ্যোগ ব্যর্থ হওয়ার পর রাষ্ট্রপতি যে অভিযোগ তুলেছেন তা আরও ভয়াবহ। তার দাবি, অন্তর্বর্তীকালীন সরকার অসাংবিধানিকভাবে তৎকালীন প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতির স্থানে বসানোর চক্রান্ত করেছিল। এই অভিযোগ শুধু একটি সরকারের বিরুদ্ধে নয়, এটি পুরো সাংবিধানিক কাঠামোর উপর আঘাত। কারণ রাষ্ট্রপতির পদ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ, সেখানে বিচারপতিকে বসানোর প্রস্তাব মানেই ক্ষমতার ত্রিভুজ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং রাষ্ট্রপতির কার্যালয়ের মধ্যে এক ভয়ঙ্কর সাংবিধানিক সংঘর্ষ তৈরি করা। এই অভিযোগের কেন্দ্রে উঠে আসে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের নাম। যদি সত্যি এমন উদ্যোগ নেওয়া হয়ে থাকে তাহলে তা কেবল রাজনৈতিক নয়, সাংবিধানিক অভ্যুত্থানের সমতুল্য। কারণ সংবিধানের বাইরে গিয়ে রাষ্ট্রপতিকে সরানোর চেষ্টা মানে গণতান্ত্রিক ব্যবস্থার মেরুদণ্ডেই আঘাত করা। রাষ্ট্রপতির দাবি অনুযায়ী সরকারের এক উপদেষ্টা তৎকালীন প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেন এবং তাকে রাষ্ট্রপতির স্থানে বসানোর প্রস্তাব দেন। এই পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে যে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে তা হলো, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন শাসনকাল ছিল এক গভীর রাজনৈতিক অনিশ্চয়তার সময়, যেখানে ক্ষমতার লড়াই বা শুধু নির্বাচন সংসদে সীমাবদ্ধ ছিল না। রাষ্ট্রপতির এই সাক্ষাৎকার তাই নিছক আত্মপক্ষ সমর্থন নয়, এটি এক রাজনৈতিক দলিল। কিভাবে রাষ্ট্রপতির পদকে কলুষিত করা হয়েছিল বা রাষ্ট্রপতিকে অপসারণের জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো, যে ক্ষমতা ব্যবহার করা হয়েছিল, সেইটাই বড় হয়ে দেখায়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি যে একঘরে হয়ে গিয়েছিলেন বা তাকে যে পুরো প্রাসাদবন্দি করে রাখা হয়েছিল, সেটা তার কথাতে স্পষ্ট হচ্ছে। স্বাভাবিকভাবে মোহাম্মদ ইউনূসের যে ভয়ঙ্কর যে প্রভাব, সেই প্রভাব কিন্তু এই সাক্ষাৎকারে স্পষ্ট। এই সাক্ষাৎকার প্রকাশের পর স্বাভাবিকভাবেই রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হবে। কেউ এটিকে সত্য উন্মোচন বলবে, কেউ বলবে রাজনৈতিক আত্মরক্ষার কৌশল। কিন্তু অস্বীকার করার উপায় নেই, এই বক্তব্য বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এক বিস্ফোরক দলিল হয়ে থাকবে। শুনে নেওয়া যাক বাংলাদেশি সাংবাদিক শরীফ শাহাবুদ্দিনের বক্তব্য এ প্রসঙ্গে। শুনুন। হ্যাঁ, আজকে একটা বেশ একটা গুরুত্বপূর্ণ নিউজ বাংলাদেশে প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে কালের কণ্ঠে। কালের কণ্ঠের সাথে বাংলাদেশের রাষ্ট্রপতি এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ নিয়ে আসছেন। ফ্রম ডে ওয়ান 2024-এর 8ই আগস্ট ক্ষমতা নেওয়ার পর থেকে ইউনূস দেশের সংবিধান ভায়োলেট করে চলছে। সে ক্ষমতার অপব্যবহার করছে, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রপতিকে প্রথম দিন থেকেই দেশের রাষ্ট্রপতিকে সে অবজ্ঞা, অপমান এবং তার লোকজন দিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করছে। রাষ্ট্রপতিকে উৎখাত করার জন্য সে মব লেলিয়ে দিয়েছিল। তারপর বিদেশি দূতাবাসে তার ছবি সরিয়ে দেওয়া, বিভিন্ন অভিযোগ রাষ্ট্রপতি করেছেন। যেগুলা রাষ্ট্রপতি যে অভিযোগগুলো করেছেন, এগুলো দেশের রাষ্ট্রপতি, তার মানে এগুলো সিরিয়াসলি বর্তমান সরকারকে এটা কগনিজেন্সিতে নিতে হবে। মানে ইউনূসকে ইমিডিয়েটলি ইউনূস শুড বি টেকেন টু টাস্ক, তাকে আইনের আওতায় আনতে হবে, এরকম বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।